সামনের দিকে বাংলাদেশ একটি বড় বিপদের মুহূর্তে পড়তে যাচ্ছে, বিপদগ্রস্ত হতে যাচ্ছে এবং বাংলাদেশ অচলাবস্থায় পরিণত হতে পারে। আসলে এই ধারণাটি কেন তৈরি হয়েছে? তবে বাংলাদেশের রাজনীতিক বিশ্লেষক যারা আছেন, সচেতন মহল যারা আছেন, তারা কিন্তু মনে করছেন এবং সচেতন নাগরিক যারা আছেন তারাও মনে করছেন যে বাংলাদেশ একটি বিপদময় পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। মূলত এর কারণ হলো জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামী তারা কিন্তু একেবারে বিপরীতমুখী একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। সাধারণত যেই বিষয়টি নিয়ে সেটি হলো জুলাই সনদের দুইটি বিষয় নিয়ে। একটা হলো গণভোট কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে, এবং আরেকটি হলো উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে যে নির্বাচন সেটি নিয়ে। এবার আসুন দুটি দল আসলে কি বলছে। বিএনপি বলছে যে গণভোট হতে হবে নির্বাচনের দিনই, অর্থাৎ ফেব্রুয়ারিতে আসন্ন 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, নির্বাচনের দিনই হবে গণভোটের আয়োজন। কিন্তু অন্যদিকে জামায়াত ইসলামী বলছে যে গণভোটের আয়োজন করতে হবে নির্বাচনের আগে। এখন বিষয়টা হচ্ছে যে এই গণভোটের যে গণভোট সেটিকে নিয়ে দুটি দল দুই দিকে বিভক্ত হয়ে গেছে এবং তারা তাদের অবস্থান থেকে কঠোরভাবে সিদ্ধান্ত জানিয়েছে। যেমন 7 তারিখে বিএনপির যে সমাবেশ হয়েছে সেই সমাবেশ থেকে তারা কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেছে। আপনারা সালাউদ্দিন আহমেদের কথা যদি শুনে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তিনি যেটি বলেছেন যে গণভোটের আয়োজন একদম নির্বাচনের দিনই করতে হবে। এদিকে জামায়াত ইসলামী আবার কিন্তু আগামীকালকে অর্থাৎ 11 তারিখে যে সমাবেশ সেখানে তারা বলেছে যে এই মুহূর্তে যদি এই তাদের মধ্যে যে সংকটময় অবস্থা সেটি যদি সমাধান না হয়, তারা যদি বসার ব্যবস্থা করে এটি যদি সমাধান না করতে পারেন তাহলে আগামীকালকে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু বলেছেন যে তারা বিভিন্ন জায়গাকে অচল করে দিবে, রূপ পাল্টিয়ে দিবে, পরিবর্তন করে দিবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে তারা ঘি তুলবেন, কিন্তু ঘি তাদের লাগবেই। এ ধরনের মন্তব্য কিন্তু তাদের বিভিন্ন বক্তব্যে আপনারা শুনেছেন। এবার আসুন যেটি বিএনপি বলছে, যে বিএনপির কথা হলো যে তারা উচ্চকক্ষে যে পিআর পদ্ধতি সেটা তারা কোনোভাবেই সমর্থন করে না, এটা তাদের নোট অফ ডিসেন্ট আছে। অন্যদিকে জামায়াত ইসলামী বলছে এবং জামায়াত ইসলামীর সাথে যে 8টি সমমনা দলগুলো যারা জোটে আছে তারা কিন্তু বলছে যে উচ্চকক্ষে তারা পিআর চায়। এবার আসেন এইদিকে কিন্তু এনসিপিও কিন্তু একটা ভূমিকা দেখাচ্ছে। এনসিপিও কিন্তু বলছে যে এই যে গণভোট সেটি কিন্তু আগেই অনুষ্ঠিত হতে হবে। এবার বিএনপি অভিযোগ তুলছে যে ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদের সুপারিশপত্র প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছে, এটি নির্দিষ্ট কোনো দল বা সরকারকে যারা সমর্থন করছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে যারা সমর্থন করছে তাদের সমর্থনের উপরেই এই জুলাই সনদটা তৈরি করা হয়েছে। কিন্তু এইদিকে তারা যেই সিদ্ধান্ত তাদের সাথে যখন আলোচনায় বসা হয়, অর্থাৎ 17 তারিখ যখন জুলাই সনদ স্বাক্ষর করা হয়, তাদের যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল তার অধিকাংশ অনেক বিষয়ই জুলাই সনদে আসেনি বলে অভিযোগ তুলছে বিএনপি। আবার অন্যদিকে তারা বলছে যে যেসব সিদ্ধান্তে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেই ধরনের সিদ্ধান্ত আসেনি, এমন যেইটি নিয়ে আলোচনায় হয়নি তেমন অনেক সিদ্ধান্তই এই জুলাই সনদে চলে এসেছে। এখন কথা হচ্ছে যে এদিকে এনসিপি নাহিদ ইসলাম সে কিন্তু বলেছে যে নোট অফ ডিসেন্টের বিষয়টি জুলাই সনদে থাকবে না। এখন কথা হচ্ছে নোট অফ ডিসেন্ট সিদ্ধান্তটি না থাকলে তাহলে আমরা আসলে নোট অফ ডিসেন্ট বিষয়টি বা এই গণভোটের বিষয়টি কখন আসে? যখন সকল রাজনৈতিক দল একটা সিদ্ধান্তে একমত পোষণ করে তখন সেটি জনগণের উপরে ছেড়ে দেওয়া হয় গণভোটের জন্য। এখন একটি দল এটার উপরে নোট অফ ডিসেন্ট দিয়েছে অর্থাৎ ভেটো দিয়েছে, তারপরে সেটি কিভাবে গণভোটের জন্য যায় এখানে একটি বিষয় আছে। এবং যদি সেটি সামনে মানুষের সামনে উপস্থাপন করা হয় গণভোটের জন্য তাহলে অবশ্যই নোট অফ ডিসেন্টটি উল্লেখ করতে হবে যে এই রাজনৈতিক দল বিষয়টির উপরে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা এটিতে একমত নয় এবং অন্যান্য কোন কোন দল একমত সেটির একটা ব্যাপার থাকবে। নোট অফ ডিসেন্টের দলটি একমত নয়, বাকি দলগুলো একমত, এমন একটি ব্যাপার। তো এখন যে বিষয়টি নিয়ে আসলে সংকটাপন্ন অবস্থা বা বিপদগ্রস্ত অবস্থা বা অচলাবস্থার একটি জায়গা তৈরি হয়েছে, সেটি কেন? জামায়াত ইসলামী বলছে যে তাদের মধ্যে তারা বিএনপিকে ইনভাইট করেছে আলোচনায় বসার জন্য। এখন বিএনপির কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কমিশন তারা সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের কাছে। তাহলে যদি জুলাই সনদ নিয়ে বা এর বাস্তবায়নকে ঘিরে বা এর বিষয় নিয়ে আলোচনা করতে হয় তাহলে তারা সরাসরি সরকারের সাথে আলোচনায় বসবে, কেন তারা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবে? এদিকে জামায়াত ইসলামী বলছে আমরা তাদেরকে দাওয়াত দেওয়ার পরও তারা আমাদের সাথে আলোচনায় বসেনি। এইদিকে 4 নভেম্বর
সরকার ঘোষণা করেছে 7 দিনের সময়সীমা তারা বেঁধে দিয়েছে যে 7 দিনের ভেতরে রাজনৈতিক দলগুলোকে একত্রে বসে এটি সমাধান করতে হবে। বিএনপির কথা যদি বসতেই হয় তাহলে তারা হয় কমিশনের সাথে বসবে, না হলে সরকারের সাথে বসবে। তারা কোনো রাজনৈতিক দলের সাথে বসে এটা সমাধান করতে ইচ্ছুক নয়। এবং অন্যান্য রাজনৈতিক দল আবার বলছে যে আমরা বসে সেটিকে আলোচনা, বিশেষ করে জামায়াত ইসলামী বলছে যে আমরা বসে সেটিকে আলোচনার মাধ্যমে সমাধান করি। এই যে দুটি দলের দুটি দিকে বিভক্ত হওয়া, প্রথম বিভক্তিকরণের কারণ হচ্ছে গণভোট কবে অনুষ্ঠিত হবে। এটি কি নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে নাকি নির্বাচনের পরে, নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে? এটি নিয়ে দুটি রাজনৈতিক দল দুই দিকে অবস্থান করছে। একদিকে জামায়াত ইসলামী বলছে যে তারা আগেই গণভোট করবে, আবার বিএনপি বলছে যে তারা নির্বাচনের দিনই গণভোট করতে চায়। তো এই দুটি বিষয় নিয়ে কিন্তু কনফ্লিক্ট হয়েছে দুটি দলের। আবার আরেকটি বড় বিষয় আছে, সেটা হলো উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন। উচ্চকক্ষে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এটির বিষয়ে সমর্থন দিচ্ছে জামায়াত এবং তার সাথে সমমনা দলগুলো, কিন্তু এটির ঘোর বিরোধিতায় আছে বিএনপি। দুই বিষয়। আচ্ছা, এরপরের বিষয় হলো যে যদি আলোচনায় বসতে হয় তাহলে সরকারের সাথে তারা আলোচনায় বসবে, কোনো রাজনৈতিক দলের নয়। দুটি বাংলাদেশের বড় রাজনৈতিক দলের দুই ধরনের এমন সিদ্ধান্ত এবং সমমনা দলগুলো দুইটি দলকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, এতে করে দুটি দল দুই দিকে বিভক্ত হয়েছে। এতে করে মনে হচ্ছে যে একটি দলের যদি তারা যে শর্ত দিচ্ছে সেটি যদি বাস্তবায়ন না হয় তারা তাদের মতো করে কঠোর কর্মসূচি নেবে, এবং অন্য একটি দল যদি সেটি বাস্তবায়ন না হয় তারা তাদের মতো কর্মসূচি নেবে। আমরা কিন্তু বিভিন্ন সময় হুমকিগুলো দেখেছি। আমরা বিএনপির যে সমাবেশ হয়েছে সেখানেও তাদের স্পষ্ট অবস্থান দেখেছি, এবং আগামীকালকে যে জামায়াত ইসলামের যে সমাবেশ হবে সেখানে তারা আগাম বলে দিয়েছে যদি এটা সমাধান না হয় তারা কঠোর কর্মসূচিতে যাবে। এতে করে আসলে সাফারারটা কারা হবে? তারা যদি উভয় দল এটা একত্রিত হতে না পারে তখন তারা দেখা যাচ্ছে একটা কঠোর কর্মসূচিতে গেলে সমস্যায় পড়বো আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষরা পড়বো সমস্যায়। ধরুন তারা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের কঠোর কর্মসূচি পালন করবে, তা সাফারার কারা? ভোগান্তিতে কারা? আমরা। যানবাহন চলবে না, অফিস আদালতে যেতে পারবে না, স্কুল কলেজে যেতে পারবে না শিক্ষার্থীরা, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারবে না ব্যবসায়ীরা, সাফারার হলাম আমরা জনগণ। তাহলে যখন ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারবে না, চাকরিজীবীরা তার প্রতিষ্ঠানে যেতে পারবে না, শিক্ষার্থীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না, যারা পরিবহন সেক্টরে আছে তারা পরিবহন নিয়ে বের হতে পারবে না, তখন দেশের আসলে অর্থনৈতিক প্রেক্ষাপটটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? তখন কি দেশ আসলে অচল অবস্থায় পড়বে না? বিপদের কি একটা সম্মুখীন হবে না দেশের ভেতরে কি একটা বিশৃঙ্খলা বা অরাজকতা তৈরি হবে না? তো এই ধরনের সিদ্ধান্তের আলোকে যেটি মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ একটি বিপদময় পরিস্থিতিতে পড়তে যাচ্ছে এবং সংকটাপন্ন একটি অবস্থা দাঁড়ানোর একটি আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি দেশ একটি অচলাবস্থায় গিয়ে দাঁড়াবে কিনা এমন একটি কিন্তু আশঙ্কাও তৈরি হয়েছে। আচ্ছা, এর ভেতরে আবার একটি খবর শোনা যাচ্ছে, সেটা হলো অন্তর্বর্তী সরকার পর্দার অন্তরালে থেকে দুই দলের প্রধানদের সাথে বিষয়টিকে সমাধান করার জন্য আলোচনা করছে। যদিও এই বিষয়টি বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানা যায়, তবে এর এখন পর্যন্ত কোনো স্পেসিফিক প্রমাণ কিংবা আনুষ্ঠানিকভাবে বিষয়টি সাধারণ মানুষের সামনে গণমাধ্যমের মাধ্যমে নিয়ে আসা কিন্তু এখন পর্যন্ত হয়নি। অন্তর্বর্তী সরকার এমন কোনো ঘোষণা অফিসিয়ালি দেয়নি। যেটি শোনা যাচ্ছে সেটা হলো বিভিন্ন রাজনৈতিক সূত্র থেকে। তো যদি আসলে সেটি হয়ে থাকে তাহলে অবশ্যই এটি ভালো, কিন্তু যদি না হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের যে সিদ্ধান্ত বা সাধারণ মানুষের যে আশঙ্কা বা শঙ্কা সেটি কিন্তু বাস্তবে পরিণত হলেও হতে পারে। এই ছিল আসলে বিষয় যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বাংলাদেশ একটি বিপদময় পরিস্থিতিতে পড়তে যাচ্ছে কিনা। আপনার কি মনে হয় বাংলাদেশ কি একটি বিপদময় পরিস্থিতিতে পড়তে যাচ্ছে, সংকটাপন্ন একটি অবস্থা দাঁড়াতে যাচ্ছে, কিংবা অচল অবস্থায় পড়তে যাচ্ছে দেশ? আপনার সিদ্ধান্ত কি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝেও সচেতনতা বৃদ্ধির সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।